হ্যালো গাইস, কি অবস্থা সবার? ফাইনালি আমাদের এই এনিমেটাও শেষ হয়ে যাবে। তো গাইস, এই এপিসোডটা কেউই মিস করবেন না, কারণ এই গল্পের শেষে আপনাদের জন্য রয়েছে একটি টুইস্ট, যা দেখে আপনারা সিজন 2 দেখার জন্য আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই যারা ভিডিওটি দেখবেন তারা ভিডিওতে লাইক করবেন এবং আমাদের পাশেই থাকবেন এমন অসাধারণ এক্সপ্লেনেশন ভিডিওর জন্য। তো চলুন গাইস, আর কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই থ্যারন তার নতুন তলোয়ার দিয়ে প্র্যাকটিস করছে। কাইল বলে, তুমি তো হোলি শট অনেক সুন্দরভাবে ব্যবহার করা শিখে গেছো। থ্যারন বলে, হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু এখন শুধু ফাইটে ব্যবহার করা বাকি। কাইল বলে, আচ্ছা থ্যারন, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি ডিমনদের বিষয় কি ভাবো? থ্যারন বলে, কিভাবে বোঝাই? ওই ডিমন্সরা আমার কাছে শক্তিশালী মনে হয় ঠিকই, কিন্তু তাদের দেখে আমার ভয় লাগে না। যখন আমি ওদের প্রথমবার দেখেছি তখন শুধু মাথার ভিতরে বিভিন্ন ধরনের গল্পগুজব ঘুরপাক খাচ্ছিল, কিন্তু পরে ধীরে ধীরে তাদের ওপর থেকে ভয় কমে গেল। কাইল বলে, তারা যতই শক্তিশালী হোক না কেন, তারা তো আমাদের মতোই, তাই তাদের ভয় পাওয়ার কিছু নেই। ঠিক বলেছি না? থ্যারন বলে, হ্যাঁ ব্রো, একদম ঠিক বলেছ। আসলে দুইজনই তাদের কথা আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ থেকে বলছিল। থ্যারন ডিমনদের ভয় পায় না কারণ সে তাদের বন্ধুসুলভ আচরণ দেখেছে, আর কাইল ভয় পায় না কারণ তাদের নিষ্ঠুরতা সম্পর্কে কাইল আগে থেকেই জানে। যাই হোক, তখন থ্যারন বলে, কি হলো, কি ভাবছো? কাইল বলে, আমি ভাবছি আমাদের চিন্তা ভাবনা কতটা মিলে যায়। থ্যারন বলে, কি বলছো এসব? তোমার মতিগতি তো আমার ঠিক মনে হচ্ছে না। তখন কাইল ভাবে, মনে হয় এটাই তার সিদ্ধান্তের কারণ ছিল। একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কাইল বলে, তুমি ইউলিকাকে জীবিত ছেড়ে দিয়েছো? থ্যারন বলে, হ্যাঁ। কাইল বলে, আমি বলেছিলাম যে কাউকে জীবিত ছাড়া যাবে না। থ্যারন বলে, পরিস্থিতি এমন ছিল যে এছাড়া আর কোনো উপায় ছিল না। কাইল বলে, তুমি শত্রুদের এমনি এমনি কিভাবে ছেড়ে দিতে পারো? থ্যারন বলে, সত্যি বলতে সে এতটাও খারাপ ছিল না। এরপর কাইল ভাবে, যদি সে সত্যি এত বিপজ্জনক হতো তাহলে থ্যারন ওকে ওই স্থানেই খাল্লাস করে দিত। মনে হচ্ছে 300 বছরের এই অস্থায়ী শান্তি ডিমন্স এবং হিউম্যানসদের মধ্যে অনেক বড় সড়ো একটা পরিবর্তন এনেছে। তখন ওই স্থানে লিজে আর উর্জাও চলে আসে। তারা আসলে তাদের বডি চেক আপের জন্য ডাক্তারের কাছে গিয়েছিল। কাইল বলে, তো তোমরা দুজনে কি ঠিক আছো? কোথাও কি চোট পেয়েছো? লিজে বলে, হ্যাঁ ঠিক আছি, আমাদের বেশি চোট লাগেনি। ডাক্তার বলেছে চাইলে এখনই যুদ্ধে যেতে পারি। কাইল বলে, ধন্যবাদ তোমাদের আমাকে এত সহযোগিতা করার জন্য। তখন উর্জা আর লিজে একটু পাট নেয়। তারা বলে, আরে এটা তো কিছুই না, এটা তো আমার বা হাতের খেল। তখন থ্যারন বলে, তারা কত বড় নাটকবাজ। এরপর কাইল এবং সিলদোনিয়া গোয়ের বাড়িতে আসে। গো বলে, বাবা তার কক্ষেই আছে। সিলদোনিয়া, আমি তোমার সাথে কিছু আলাদাভাবে কথা বলতে চাই। তখন সিলদোনিয়া আর গো আলাদা একটি স্থানে এসে পড়ে। সিলদোনিয়া বলে, কি বলতে চাও বলো। এরপর সিন চেঞ্জ হয় গাজেস এবং কাইলের দিকে। কাইল বলে, আপনার শরীর স্বাস্থ্য আগের থেকে ঠিক মনে হচ্ছে। গাজেস কাইলকে টিটকারি মেরে বলে, হ্যাঁ, একজনের অদ্ভুত জিনিস তৈরি করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু এখন ঠিক আছি। গাজেস বলে, শুনেছি তুমি কাল এখান থেকে চলে যাবে। আমি তোমাদের জন্য কিছু উপহার তৈরি করেছি। তোমার সোয়ার্ড আর হোলি সোয়ার্ডের জন্য 2টি খোল তৈরি করেছি। কাইল বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এমনিতেও সিলদোনিয়ার সস্তা খোল পছন্দ করে না। গাজেস বলে, তুমি আমার অনেক সহযোগিতা করেছো, আর আমি তোমার দেওয়া মিথ্রেলকেও বৃথা যেতে দেব না। এরপর সিন চেঞ্জ হয় সিলদোনিয়া আর গোয়ের দিকে। গো বলে, সিলদোনিয়া, আপনারা কি সত্যি সত্যি এখান থেকে চলে যাবেন? সিলদোনিয়া বলে, হ্যাঁ, কাইল তো বলেছে আমরা কালকেই রওনা দিব। গো বলে, এমনটা হতে পারে যে আপনি সবসময়ের জন্য এখানে থেকে যান? আমি চাই না আপনি এখান থেকে চলে যান। সিলদোনিয়া বলে, এমনটা সম্ভব নয়, কারণ কাইল যেখানে যাবে আমার সেখানে যেতেই হবে। গো বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু আমি চাই আপনি এখানে থেকেই আমাকে সবকিছু শিখান। সিলদোনিয়া বলে, তুমি চিন্তা করো না, তোমার যা শেখা প্রয়োজন ছিল আমি সে সব কিছুই তোমাকে শিখিয়ে দিয়েছি। আর এমনিতেও কাইল যেমনটা বলেছিল, তুমি একাই সম্পূর্ণ গোলেমকে তৈরি করতে পারবে। তখন গো একটু হতাশ হয়ে যায়। তখন সিলদোনিয়া বলে, বোঝার চেষ্টা করো, আমি কাইলের সাথেই জুড়ে আছি। তখন গোয়ের নাকে মুখে কালো মেঘ ছেয়ে যায়। সিলদোনিয়া বলে, আমি জানি না তুমি কি ভাবছো, কিন্তু তোমার মধ্যে ট্যালেন্ট আছে, আর তুমি তোমার সম্পূর্ণ মনোযোগ ট্যালেন্টের উপর লাগাও। তখন কাইল এসে পড়ে। কাইল বলে, তো ঠিক আছে গো, এখন থেকে গোলেম তৈরি করার দায়িত্ব তোমার। তখন কাইল চলে যাওয়ার সময় গো বলে, কাইলের কাছে তো আগে থেকেই 2টা আছে, তাহলে সিলদোনিয়ারে দিয়ে কি করবে? এরপর স্টোরি টেলার বলে, ভবিষ্যতে কাইলকে অনেক নামেই মানুষ চিনবে, আর প্লে বয় হওয়ার উপাধি এই কারণ থেকেই সে পেয়েছে। গাইস, কই গেল গা? যাই হোক, সিন চেঞ্জ হয়। এরপর কাইল মিরান্ডার কাছে আসে। কাইল মিরান্ডার কাছ থেকে জানতে পারে গভর্নর ব্যাক্স কিছুক্ষণ আগেই মারা গিয়েছে, আর এমনিতেও তার কাছে বেশি সময় ছিল না। কিন্তু যখন সে জানতে পারে তার সকল প্রচেষ্টাই বৃথা গেছে, তখন তার স্বাস্থ্যের অবস্থা আরও বেগতিক হয়। তখন মিরেন্ডা বলে,
মৃত্যুর আগে সে স্বীকার করে নিয়েছে যে মানুষ গুম হওয়ার পিছনে তার অনেক বড় হাত ছিল, আর এই বিষয়টা এখন সমাধান হয়ে গেছে। কিন্তু এখনো একটি সমস্যা আছে। কাইল বলে, গার্গেন এম্বাসিতে যে গণহত্যা হয়েছে তুমি তার কথা বলছো? মিরেন্ডা বলে, হ্যাঁ, এর জন্য তাদের সাম্রাজ্য জির্গেসকে দায়ী করবে আর আমাদের উপর চাপ প্রয়োগ করার চেষ্টা করবে। রানী মিলেনা যখন থেকে বিয়ে ভেঙে দিয়েছে, কে জানে এখন তারা আমাদের কাছে কি আবদার করবে। কাইল বলে, আমার কাছে এর জন্য কোনো সমাধান নেই, এই বিষয়টা এখন তোমাকেই দেখতে হবে। মিরেন্ডা বলে, জানি, কিন্তু তোমার কাছে এই কথা বলেছি এর জন্য দুঃখিত। আর আরেকটা কথা, এখন গভর্নর ব্যাক্সের পরিবর্তে গাজেসকে গভর্নর করা হয়েছে। কাইল বলে, এটা তো সুখবর, কিন্তু সে তো তার ওয়ার্কশপ থেকে বাইরেই বের হয় না। মিরেন্ডা বলে, ঠিক বলেছো, সে গভর্নর হওয়া একটা শর্তেই রাজি হয়েছে, গভর্নর অফিসের বেশিরভাগ কাজ আমরাই দেখব, যেন সে তার ওয়ার্কশপে বেশি সময় দিতে পারে। কাইল বলে, তাহলে ঘটনা আসলে এই, সে তো আমাদের তলোয়ারের জন্য খোলও তৈরি করে দিয়েছে, বলছিল যে মিথ্রেল দিয়ে তৈরি করার চেষ্টা করেছিল। এটা শুনে মিরেন্ডা হেসে দেয়। তখন মিরেন্ডা বলে, যাই হোক, জানি না তুমি যদি না থাকতে তাহলে আর কত নিষ্পাপ লোকের জীবন যেত। আমি আর গাজেস মন থেকে তোমার জন্য কৃতজ্ঞ। কাইল বলে, সমস্যা না থাকলে তোমাকে একটা প্রশ্ন করতে পারি? মিরেন্ডা বলে, হ্যাঁ অবশ্যই, কেন নয়। কাইল বলে, এই কিছুদিন আগেই গো টাকা পয়সার সমস্যা নিয়ে চিন্তিত ছিল, সত্যি বলবে এর পিছনে তোমার হাত ছিল, তাই না? মিরেন্ডা বলে, কি বলছো এসব? কাইল বলে, গভর্নর ব্যাক্সের হুমকির জন্য গাজেস তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল, যেন তোমার কোনো ক্ষতি না হয়। আর তুমি এই পরিস্থিতি সম্পর্কে এতটাই অজ্ঞ ছিলে যে এমন একটা প্ল্যান বানিয়েছো যাতে তোমরা আবার দুজন এক হয়ে যেতে পারো। এজন্যই তুমি টাকার অভাবে থাকা গোকে লক্ষ্যবস্তু করেছো। তুমি ওই ছেলেটার সাহায্য করার পরিবর্তে এমন লোকদেরকে তার কথা বলে দিয়েছো যারা টাকার জন্য মানুষের উপর অত্যাচার করে। এরপর তুমি পরিস্থিতি আরো খারাপ হওয়ার অপেক্ষা করেছো, যেন গোকে বাঁচিয়ে গাজেসের কাছে ফিরে যেতে পারো, যেন তার বিশ্বাস আবার অর্জন করতে পারো। মিরেন্ডা বলে, এই কথাটা মানতেই হয় যে তোমার চিন্তা ভাবনা অনেক দূরদর্শী, কিন্তু তবুও আমার বিরুদ্ধে তোমার কাছে কোনো প্রমাণ আছে? কাইল বলে, কোনো প্রমাণ নেই, এটাই তো দুঃখের বিষয়। মিরেন্ডা বলে, শুনে খারাপ লাগলো, প্রমাণ ব্যতীত কারো মাথায় দোষ দেওয়া একদমই উচিত নয়। কাইল বলে, কথা তো ঠিক বলেছো, তো চলো আমরা এই কথাটা এখানেই ভুলে যাই। মিরেন্ডা বলে, আমি ভুলতে পারবো না, কারণ তোমার অভিযোগটা গুরুতর। আমি কি জানতে পারি এই কথাটা তোমার মাথায় কিভাবে আসলো? কারণ আমি জানি প্রেমে ছ্যাঁকা খাওয়া মেয়েরা অনেক দূর যেতে পারে। আমি ডাবিংয়ের জন্য এসব কি ভাষা ইউজ করতেছি আমি নিজেও বুঝতে পারতেছি না। মিরেন্ডা বলে, কি বললে? কাইল বলে, তুমি যদি তোমার এই অপরাধের জন্য প্রায়শ্চিত্ত করতে চাও তাহলে তুমি আমার একটা কাজ করবে, এই বিষয়টা যেন কোনোভাবেই বাইরে না আসে যে গোলেম বানাচ্ছে। মনে রেখো, এই কথাটা যেন জির্গেসও না জানতে পারে। মিরেন্ডা বলে, ঠিক আছে, তাহলে তুমি যদি এটাই চাও আমি তোমাকে কথা দিলাম এমনটাই হবে। কাইল বলে, তাহলে ঠিক আছে, তোমার সিক্রেটও সিক্রেটই থাকবে। মিরেন্ডা বলে, তুমি আমাকে এটা বলো, তুমি কি আসলেই মনে করো যে গো এই প্রজেক্টটায় সফল হবে? কাইল বলে, এমন প্রজেক্টে কেই বা টাকা দিবে যেখানে সফল হওয়ার চান্স থাকবে না? মিরেন্ডা বলে, কথা তো ঠিক বলেছ, গো যদি সফল হয় তাহলে আমাদের আর্মি আরো বেশি শক্তিশালী হয়ে যাবে, আর তখন এই কথা রাজ্যে জানাতেই হবে। কাইল বলে, হ্যাঁ, সময় আসলে দেখা যাবে, যতদিন পর্যন্ত সে এই কাজে সফল না হবে এইটা গোপনই রাখতে হবে, যেন অজানা বিপদের মুখোমুখি না হতে হয়। কাইল ডিমনদের কথা বলছে। আর এমনিতেও এর জন্য 3 বছরের বেশি সময় লাগবে না, এরপর তাকে আর এই বিষয়টা লুকাতে হবে না। মিরেন্ডা বলে, কিন্তু কাইল বলে, এরকম মুখ কালা করো না, তোমার মুখে হাসি বেশি মানায়। মিরেন্ডা বলে, আমার সাথে ফ্লার্ট করছো, তাও আবার আমাকে এতগুলো হুমকি দেওয়ার পর? তো গাইস, আমি এখানে আমার একটা থিওরি উপস্থাপন করি। একটা সময় সে যাকে দেখে এত কষ্ট পেয়েছিল, যার কষ্ট পাওয়া দেখে তার মনও অনেক খারাপ হয়ে যেত, আর তাই সে আবার পাস্টে এসে তাকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু সে দেখলো সে যাকে বাঁচাতে চাচ্ছে সেই তাকে ধোঁকা দিচ্ছে। ধোঁকা দেওয়ার পরও তার সাথে সে হেসে কথা বলছে। এখানে অনেক বড় রাজনৈতিক খেলা আছে। তো এই বিষয়টা যারা বুঝেছেন বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা। যাই হোক, গল্পে ফেরা যাক। কাইল বলে, মাঝে মধ্যে ফ্লার্ট করতে হয়, কিন্তু তোমাকে দেখে আগের থেকে একটু ভালো লাগছে, বিশেষ করে ওই সময়ের থেকে যখন তুমি শুধু জীবিত থাকার চেষ্টা করতে। মিরেন্ডা বলে, তোমার এই কথাটা শুনে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল? কাইল একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, না, আমরা এই প্রথমবার কারানেই পরিচিত হয়েছি। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি কাইলরা সবাই কারান থেকে চলে যাচ্ছে গাজেসকে বিদায় জানিয়ে। তখন যেতে যেতে কাইল বলে, এখন আমাদের জির্গেস ফিরে যেয়ে
এই বিষয়ে তথ্য দিতে হবে। সিলদোনিয়া বলে হ্যাঁ দেখি সেখানে গিয়ে কোনো ভালো খাবার পাই কিনা। তখন তারা তাদের মধ্যে এই সব বিষয়ে আলোচনা করতে থাকে। ওই সময় লিজে বলে আমরা জির্গেস ফিরে যাওয়ার পর তারা আমাদের কাছে অবশ্যই অনেক কিছু জানতে চাইবে। উর্জা বলে হ্যাঁ এটা ঠিক বলেছ, কারণ জার্লেস আর গার্গেনের মধ্যে আগে থেকেই কারানকে নিয়ে অনেক উত্তেজনা আছে। কে জানে অ্যাম্বাসিতে হওয়া গণহত্যা নিয়ে এই দুই রাজ্যের সম্পর্কের আর কত অবনতি হবে। তখন কাইল তাদের কথা শুনে বলে এটা নিশ্চিত যে ডিমনরা অবশ্যই কিছু করতে চলেছে, হতে পারে তারা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এখন যদি আমরা নিজেদের মধ্যে বিবাদ শুরু করি তাহলে পরবর্তীতে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে চলেছে। আর এজন্যই তো আমরা মানব জাতির মধ্যে একতা আনার চেষ্টা করছি, যেন আমাদের ভাগ্য বদলে যায়। তখন তারা সবাই অবাক হয়ে কাইলের কথা শুনছিল। থ্যারন বলে অসাধারণ, তুমি সবসময় এরকম কনফিডেন্স নিয়ে কিভাবে চলো। এরপর সিন চেঞ্জ হয় জার্লেসের রাজপ্রাসাদে। রানী মিলেনা একটি নথি দেখে বলছে এটা দেখে মনে হচ্ছে পরিস্থিতি আসলেই অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছে। তখন এক বুড়ো লোক বলে আমরা শুনেছি 3 জন প্রিন্সকেই ক্যাপিটাল রোসে পৌঁছাতে বলা হয়েছে। যদি এমন পরিস্থিতি থাকে তাহলে আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্কের আরো অবনতি হবে। রানী মিলেনা বলে হ্যাঁ আমি জানি। তখন সে ওই বুড়ো লোক এবং কিলড্রেনকে বলে তোমাদের দুজনের জন্য একটি বিশেষ অর্ডার রয়েছে। তখন সিন চেঞ্জ হয় কাইলের মায়ের দিকে। কাইলের মা ভাবছে কে জানে কাইল এখন কি অবস্থায় আছে। তখনই একটা চাদর উড়ে এসে তার ওপর পড়ে। তখন থ্যারনের মা তাকে দেখে হেসে বলে তুমি ম্যাজিক ছাড়া আর কোনো কাজই ঠিকভাবে করতে পারো না। তখন কাইলের মা তাকে জিজ্ঞেস করে কেমন আছো তুমি। থ্যারনের মা বলে ঠিক আছি, ভাবলাম যাওয়ার আগে তোমার সাথে একটু দেখা করে যাই, পথে কাইলের সাথে দেখা হলে তোমার কথাও বলবো। কাইলের মা বলে চলে যাচ্ছ, ঠিক আছে, বর্তমানে পরিস্থিতি খুব খারাপ, তো সাবধানে যেও। থ্যারনের মা বলে অবশ্যই, আর তুমিও সাবধানে থেকো, এই সময়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গাইস আমার মনে হয় কাইলের নতুন ভাইবোন আসতে চলেছে, এজন্যই হয়তো থ্যারনের মা কাইলের মাকে এই কথাটা বলেছে। যাই হোক আমরা এই এপিসোডে কিন্তু অনেকগুলো টুইস্ট পেলাম। মিরেন্ডার ওই ঘটনাটা ফাঁস হয়ে গেল, আবার রানী মিলেনার ওই অবস্থাটা দেখানো হলো, এখন আবার কাইলের জন্য একটা সুখবর অপেক্ষা করছে। কিন্তু গাইস এখনো আরো একটি টুইস্ট বাকি আছে। এরপর আবার সিন চেঞ্জ হয় কাইলের দিকে। আমরা দেখি কাইলরা অনেক দূর চলে এসেছে আর তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এক ব্যাটালিয়ন সৈনিক অপেক্ষা করছে। আর মিরেন্ডা এই অর্ডারটার কথাই হয়তো বলেছিল। তখন ওই সৈনিকরা কাইলদেরকে নিয়ে রাজকীয়ভাবে জির্গেসের উদ্দেশ্যে রওনা হয়। তখন আমরা দেখি থ্যারন এবং লিজে উর্জা তারা কার্ড গেম খেলছে। থ্যারন বলে ঘোড়ার গাড়িতে জার্নি করাটা আসলেই অনেক আরামদায়ক, কিন্তু আবার এটা অনেক বোরিং, তো এই জন্যই তারা কার্ড গেম খেলছিল। এরপর কাইল কিলড্রেন আর ওই বুড়োটির সাথে অন্য একটি গাড়িতে বসে আছে। কিলড্রেন বলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে এত লম্বা একটি জার্নি করার পরও আপনি আমাদের সাথে যেতে রাজি হয়েছেন। কাইল বলে এটা তো আমার জন্য সৌভাগ্যের। ও আর একটা কথা, অ্যাম্বাসিতে যে গণহত্যাটা হয়েছিল সেখানে সম্পূর্ণ ডিমনদের হাত ছিল, আর এর সাথে জির্গেসের কোনো সম্পর্ক নেই। আর আমি নিজেই এই ঘটনার সাক্ষী, কারণ আমি নিজে একটি ডিমনকে শেষ করেছি। কিলড্রেন বলে হ্যাঁ, আমরা আপনার সব কথাই সম্মানের সাথে বিশ্বাস করছি। এই সম্মেলনের সফলতা আর আমাদের দেশের শান্তি, এই সব কিছুই আমরা আপনার হাতে ছেড়ে দিলাম। কাইল ভাবে এরা আমাকে এখন একটু বেশি প্রেশার দিচ্ছে। তখন ওই বুড়ো লোকটি বলে আরে নার্ভাস হওয়ার কিছুই নেই, বেশি হলে দুই রাজ্যের মধ্যে যুদ্ধ হবে, এর থেকে বড় কিছু তো আর হবে না, তাই না? আর যদি যুদ্ধ হয় তাহলে জির্গেস নিশ্চিহ্ন হয়ে যাবে, না হয় গার্গেন। তখন কিলড্রেন বলে মহামন্ত্রী আগস, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনার ফাজলামোটা একদমই মানায় না। তখন ওই বুড়ো লোকটি মহামন্ত্রী বলে ঠিক আছে, আই এম সরি। তখন সে বলে আমাদের উচিত নরম সুরে কথা বলা, কিন্তু তুমি এত নার্ভাস কেন হচ্ছ? গাইস আমার মনে হয় এই মহামন্ত্রীটা একটু হাস্যরসিক। তারপর সে বলে কারণ আগে কখনোই তোমার ওপর এত বড় দায়িত্ব আসেনি, তাই না? কিন্তু আমার জন্য তো এই সকল কথাবার্তা একেবারে সাধারণ একটা বিষয়, তাই ভালো হবে তুমি আমার কাজ আমার মতো করেই করতে দাও। তখন কিলড্রেনও তাকে খোঁটা দিতে শুরু করে। কিলড্রেন বলে তাই নাকি? কিং রিমুনাসের সুপারিশে নিচু স্তরের পদ থেকে মন্ত্রী পদে এসে মানুষের চরিত্র কতটা বদলে যেতে পারে, তাই না? তখন তারা দুজন অনেক জোরে জোরে হাসতে শুরু করে। তখন মহামন্ত্রী বলে তুমি তো ভালো কমেডি করো। কিলড্রেন বলে তোমাকে দেখেই কমেডি মনে হয়। তারপর তারা দুজন আবার হাসতে শুরু করে। তখন কাইল তাদেরকে দেখে কি ভাবছে কে জানে। কাইল বলে কে জানে এই জার্নিটা কখন শেষ হবে। ও গাইস, এখানে হয়তো একটা আমার মিস্টেক হয়েছে, তার জন্য আমি একটু দুঃখিত। তারা জার্লেসে নয় গার্গেন সাম্রাজ্যে যাচ্ছে। লিজে বলে দেখো আমরা রোদ শহরের কাছাকাছি চলে এসেছি। উর্জা বলে এই শহরটা তো অনেক সুন্দর। থ্যারন বলে আমি এই শহরকে তখনই ভালো বলবো যখন আমাকে রাতের পার্টিতে ভরে ভরে আপ্যায়ন করা হবে। তখন কাইল ভাবে গার্গেন সাম্রাজ্য, আশা করি তাকেও আমি সেখানেই দেখতে পাবো, হয়তো সে কোনো প্রিন্সের কথা বলছে। তখন আমরা দেখি একটা অন্ধকার চেম্বারে সিন শিফট হয়।
জির্গেস থেকে বলা হয়েছে অ্যাম্বাসির গণহত্যায় তাদের লোকও মরেছে। ওনরা মনে করে এই কাজটা ডিমনরা করেছে। তারা মনে করে আমরা তাদের এই কথা বিশ্বাস করে নেব। 300 বছর ধরে এই অঞ্চলে কোনো ডিমন দেখা যায়নি, তবুও জির্গেসের তথ্য অনুযায়ী কেউ ওই ডিমনটাকে মেরে ফেলেছে, যে এই দুর্ঘটনার জন্য দায়ী ছিল। আর মৃত ব্যক্তির লিস্টে আলজার্ডের নামও ছিল। তার মানে ওই ডিমনকে যে মেরেছে সে মানব জাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী একজন যোদ্ধা হবে। আমি তো কখনো ভাবতেই পারি না যে আমাদের শক্তিশালী ম্যাজিশিয়ান আর বাইবান যোদ্ধা ছাড়াও আরও শক্তিশালী কেউ আছে। যাই হয়ে যাক না কেন, আমি জির্গেসের এই মিথ্যা বানোয়াট একদমই মেনে নিতে পারবো না। আর মাইজার্ট, এতে তোমার কিছু যায় আসে না? আমাদের গার্গেনের রাজ্য অবস্থা এখন ঝুঁকির মধ্যে রয়েছে। তখন ওই মাইজার্ট উঠে বসে এবং সে বলে, আমার মনে হয় তোমরা একটা জিনিসকে তিল থেকে তাল বানাচ্ছ, এছাড়া আর কিছুই না। শুনেছি জির্গেসের একটা হিরো নাকি আছে, হতে পারে সেই ওই ডিমনটাকে মেরেছে। তখন ওই লোকটি বলে, তুমি এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারো? মাইজার্ট বলে, আমি শুধু এটা আন্দাজ করে বলছি। তখন ওই লোকটি বলে, আন্দাজ করছো? তোমার আন্দাজ করাটা বেশিরভাগ সময় সত্য হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়, রাতের দৃশ্য দেখানো হয়। কাইল, লিজে, উর্জা, থ্যারন সবাই পার্টিতে সেজেগুজে এসেছে। আর সিলদোনিয়া তো খাবার টেবিলের উপর বসে খাবার খাওয়া শুরু করেছে। তখনই থ্যারনের সাথে একটা প্রিন্সেস এসে ধাক্কা লাগে আর থ্যারন তাকে ধরে নেয়। আর আমাদের থ্যারন তো এই বিষয়ে সম্পূর্ণ মাস্টার ডিগ্রি করা। তখন সে ওই মেয়েটির সাথে ফ্লার্ট করতে শুরু করে। এরপর আমরা দেখি কাইল পার্টি থেকে বের হয়ে একটা বেঞ্চের ওপর এসে বাইরে বসেছে। তখনই তার কাছ থেকে কিছুটা দূরে একটা মেয়ে দাঁড়িয়েছিল, আর ওই মেয়েটা কাইলের সামনে এসে কিছু একটা বলতে শুরু করে। বাই দ্য ওয়ে গাইস, এখানে কোনো ভয়েস ছিল না, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে দৃশ্যগুলো দেখানো হচ্ছিল। হয়তো বা সিজন 2 এর ভয়েস ওভারের সাথে এই দৃশ্যগুলো আবার দেখানো হতে পারে। আর কাইল তার কথা অবাক হয়ে শুনছিল। তখনই ওই স্থানে মাইজার্ট নামের ওই ব্যক্তি চলে আসে, আর ওই মেয়েটি তাকে দেখে পালিয়ে যায়। মাইজার্ট এসে কাইলকে বলে, তুমি তো অনেক তাড়াতাড়ি কাজ সারতে পারো, আমি এসে তোমাকে ডিস্টার্ব করলাম নাকি? কাইল বলে, আরে না, আমরা জরুরি কোনো কথা বলছিলাম না তো। আচ্ছা বলো, আমার সাথে তোমার কি কোনো জরুরি কথা আছে নাকি? মাইজার্ট বলে, হ্যাঁ, এর জন্যই তো আমি এখানে এসেছি। চলো সরাসরি টপিক নিয়ে কথা বলি। তুমি আমার জন্য কাজ করবে? কাইল বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এই অফারটা দিয়েছো, কিন্তু এটা বলতে না বলতেই মাইজার্ট বলে, আর তুমি যদি না বলো আমি তাহলে তোমাকে এখানেই মেরে ফেলবো। তখন কাইল একটু ভয় পেয়ে যায়। মাইজার্ট বলে, দেখো তোমার অনেক ট্যালেন্ট রয়েছে, আর তাই হয় তুমি আমার সাথী হও, না হয় মরে যাও। তো কি চিন্তা করলে? কাইল লেনার্ড, দ্রুত বলো। তো এভাবেই এই এপিসোডটি সমাপ্তি হয় না। গাইস, আপনারা ভেবেছিলেন এটাই শেষ টুইস্ট? না, এখনো আরও একটি টুইস্ট বাকি আছে, যেটার কথা আমি বলেছিলাম। অনেক বৃষ্টি পড়ছে, চারদিকে অন্ধকারাচ্ছন্ন একটি রাজপ্রাসাদ। ওই প্রাসাদের ভিতরে আমরা ইউলিকাকে দেখতে পাই। সে কেউ একজনের সামনে মাথা নত হয়ে বসে আছে। ইউলিকা বলে, আমি ক্ষমা প্রার্থনা করছি। অবশ্যই হোলি সর্ড আমাদের হাতে এসেছিল, কিন্তু আমরা সেটা নিয়ে আসতে পারিনি। আর মনে হয় গার্নিয়াসও বেঁচে নেই। তখনই আমরা গালে হাত দিয়ে বসে থাকা একজন ডিমনকে দেখতে পাই, আর তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে অনেক বেশি শক্তিশালী। ইউলিকা বলে, আমি আমার এই ব্যর্থতার জন্য খুবই লজ্জিত। এর জন্য আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন। আমার জন্য পরবর্তী আদেশ কি? ডিমন কিং রুইজা। তো আপনারা বুঝতে পারছেন সিংহাসনে বসা ওই ডিমনটি কে ছিল? সে ছিল আসলে একজন ডিমন কিং। আর এখন এখান থেকেই এপিসোড শেষ হয়ে যায়, আর এভাবেই সম্পূর্ণ সিজন 1 সম্পূর্ণ হয়। তো গাইস, এই অ্যানিমে সম্বন্ধে আমার কিছু কথা আপনাদের সামনে রাখি। এই অ্যানিমেটা আমার শুরুর দিকে অনেক ভালো লেগেছিল। এপিসোড 7 পর্যন্ত ঠিকঠাক ছিল, কিন্তু এর পর থেকে এপিসোড 8 থেকে 11 পর্যন্ত সম্পূর্ণ বিষয়টা বোরিং হয়ে যায়। আবার এপিসোড 12তে এসে আমার সম্পূর্ণ ভুল ধারণাটাই ভেঙে দেয়। আমি ভেবেছিলাম এই অ্যানিমেটা হয়তো বোরিংভাবেই শেষ হবে, কিন্তু না গাইস, এপিসোড 12তে আমি একটা টুইস্টের কথা ভেবেছিলাম, কিন্তু টুইস্টের পর টুইস্টের পর টুইস্ট দেখে পুরাই মাথা নষ্ট। এখন তো আমার মনে হয় সিজন 2 যেভাবেই হোক দেখতে হবে। তো এই সম্পূর্ণ সিজন 1 দেখার পর আমি নিউ সাগা অ্যানিমের এই সিজন 1-এর ওপর রেটিং দিব 10 আউট অফ 6.5। কারণ এখানে মাঝখানের কিছু এপিসোড বোরিং ছিল, কিন্তু শেষে এসে সম্পূর্ণ বিষয়টা বদলে যায়, এজন্য আমি এরকম রেটিং দিয়েছি। আশা করি সিজন 2-এ আরও ভালো কিছু অপেক্ষা করছে। তো এরপর গাইস, আমরা আরও কিছু ধামাকাদার অ্যানিমে নিয়ে এসেছি অথবা নিয়ে আসতে চলেছি। আমি অলরেডি আই ওয়াজ রিকার্নেটেড অ্যাজ দ্য 7 প্রিন্স অ্যানিমের হয়তো কিছু এপিসোড আপলোড করে ফেলেছি। আপনারা সেখানে বেশি বেশি সাপোর্ট করুন, তাহলে তার পরবর্তী এপিসোডগুলো আনবো। বেশি বেশি লাইক করবেন এবং কমেন্ট করবেন।
আর কিছু সাবস্ক্রাইবারের ডিমান্ডে আমি 7 সিজার অ্যানিমের এক্সপ্লেনও শুরু করেছি। জানি না এই ভিডিওটা যখন আপলোড হবে তখন 7 সিজারের এপিসোড আপলোড হয়েছে কি হয়নি। যদি আপলোড হয়ে থাকে তাহলে সেখানেও আপনারা একটু সাপোর্ট করবেন, যেন আমি আরও দ্রুত পরবর্তী এপিসোডগুলো নিয়ে আসতে পারি। কাজ করার জন্য আরও মোটিভেটেড হই। আর গাইস, 7 সিজারও কিন্তু অনেক ভয়ঙ্কর একটা অ্যানিমে। সেই অ্যানিমেটা কমেডি, অ্যাকশন, ইমোশনের একটা ভরপুর ধামাকা। তো গাইস, কিছুই মিস করবেন না, আমাদের সাথেই থাকুন, এই চ্যানেলের সাথেই থাকুন এবং টপিক এক্সএম পরিবারের সাথেই থাকুন এইরকম অসাধারণ এক্সপ্লেনেশন ভিডিওর জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।